আচ্ছা, গত ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? আজকে যারা লাইভে আসো, তামিম, তোমার কোনো প্রবলেম ফেস করছো গত ক্লাস করার সময়? না ভাইয়া, সব বুঝছি। আচ্ছা, তারপর হচ্ছে হলো এই অনন্যা, তুমি কি মাইক অন করবা? মাইক অন করে তুমি মানে গত ক্লাস কি করছো? এই যে অনন্যা, সিদ্দিকি, ইফতি, তুমি হচ্ছিল এই নিচের দিকে দেখো, তোমার হচ্ছে লাল বাটন। হ্যাঁ, পাইছো? জি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া, আচ্ছা, তুমি গত ক্লাস করছিলা? আমি সবগুলা ক্লাসে করছি। গত ক্লাস কি তুমি লাইভ করছিলা না রেকর্ডেড করছো? আমি রেকর্ডেড করছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই চিনছি না। কোন কলেজ তোমার? ময়মনসিংহ গভট। ওকে, গভট কলেজ। আচ্ছা, গত ক্লাসে কোনো সমস্যা আছে বুঝতে? না, কোনো সমস্যা নাই, আমি পোস্টও করছি ভাইয়া। আচ্ছা আচ্ছা। আর এই প্রযুক্তা, তুমি গত ক্লাস করছিলা 3 নাম্বারটা? প্রযুক্তা, এই তুমি প্রযুক্তা, তুমি স্পিকারটা তুমি ছিল কাইট চ্যানেলে আরেকবার ঢুকো। আর তোমার ভয়েস হচ্ছিল, তোমার ভয়েস শোনা যায় না নাকি আমার ভয়েস শোনা যায় না, ওইটা ক্লিয়ার করো। তুমি তুমি হচ্ছিল এইটা থেকে, ভিডিও কলটা থেকে বের হও, হয়ে আরেকবার জয়েন দাও, তাইলে হয়তো আসতে পারে। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে তোমার হচ্ছে হলো, হ্যাঁ, এখন ভয়েস শোনা যায় প্রযুক্তা? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, তুমি গত ক্লাস করছিলা এটা লেকচার 3? না, কালকে তোমার কি বড় ক্লাস করে ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, পরে করে নিও। আচ্ছা, আজকে সমস্যা নাই, আজকে আমরা নতুন টপিক শুরু করব, মাইটোসিস পার্ট শেষ। আমরা প্রথম 3 ক্লাসের মধ্যে তোমার হচ্ছিল যে বেসিক কনসেপ্ট আছে ওইটা ক্লিয়ার করছি, দেন মাইটোসিস ক্লিয়ার করছি, এখন হচ্ছিল মায়োসিস ক্লিয়ার করব। এই অধ্যায় শেষে আমি তোমাদেরকে বলে দিব যে আসলে কোন কোন পার্টগুলো থেকে তোমার সিকিউগুলো আসবে। আচ্ছা, আমরা এখন শুরু করব মায়োসিস। আচ্ছা, একটা জিনিস, এই তামিম বলো, আমাদের জনন কাজে সহায়তা করে কোন বিভাজন? মায়োসিস। ওকে, তুমি আমারে বলো যে তাহলে তোমার জননাঙ্গ সৃষ্টি হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে? জননাঙ্গ, এটা মাইটোসিস। মাইটোসিস কেন, মায়োসিস হওয়ার কথা না? মাইটোসিসের গুরুত্বে তো জননাঙ্গ সৃষ্টি ছিল না। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আমি বলি, হ্যাঁ, জিনিসটা আমি ক্লিয়ার করি। মানে আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে কি জনন কথাটা আমরা জেনেই দেখি, মানে ওইটার মধ্যে মায়োসিস নিয়ে ঢুকাই দিই। এখন কথা হচ্ছে তোমার জনন কোষ সৃষ্টি করে মায়োসিস প্রক্রিয়ায় কি সৃষ্টি হয়? হ্যাঁ, মায়োসিস প্রক্রিয়ায়, কি করে আর কি। হ্যাঁ হ্যাঁ, মায়োসিস প্রক্রিয়ায় জনন কোষ সৃষ্টি হয়, কিন্তু তোমার জননাঙ্গটা সৃষ্টি হয় মাইটোসিসের মাধ্যমে। বুঝছো বিষয়টা? জি ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, তাহলে মানে এটা হচ্ছে মেইনলি আমরা হচ্ছে এটা দেখি যে জনন কথাটা দেখতে আমরা মায়োসিস দাগায় আসি, এই বলটা করবা না। এই জিনিসটা তোমাদের প্রশ্নটা করে বেশি দেখবা, সব জায়গাতেই মোটামুটি পাইবা প্রশ্নটা। আচ্ছা, এখন মায়োসিস জিনিসটা কি দেখো, আমাদের দেহ কোষ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? জি। দেহ কোষ হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? ডিপ্লয়েড। আচ্ছা, জনন মাতৃকোষ এটা কি হবে? ডিপ্লয়েড। কেন ডিপ্লয়েড? জনন মাতৃকোষ কিন্তু একটা দেহ কোষ, এই জনন মাতৃকোষটা কই থাকে? এই জননাঙ্গের মধ্যেই থাকে। বুঝছো, জনন মাতৃকোষটা কি একটা দেহ কোষ, এটা হচ্ছিল 2n। এই জনন মাতৃকোষ থেকে কি হয়, তুমি এখন মায়োসিস প্রসেসটা দেখো। ঠিক আছে তামিম, তুমি স্পিকারটা একটু অফ রাখো, নয়েজ হইতেছে আর কি। ওকে, দেখো, জনন মাতৃকোষ থেকে কি হইতেছে তোমার
প্রথমে ছিল 2n, 2n থেকে দুইটা n হইতেছে, তারপরে এইগুলা থেকে আবার n হইতেছে। এই হচ্ছে একটা কোষ থেকে দুইটা কোষ সৃষ্টি হয়, সরি চারটা কোষ সৃষ্টি হয়। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করো তো, যে এই চারটা কোষের এই যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর এই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি সমান নাকি কম? কম। কম। এই জন্য এটাকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। এই জন্য এটা কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন। ওকে, আচ্ছা তাই। আচ্ছা এখন একটা জিনিস, তোমার হচ্ছে অনন্যা, তোমার ডাক নাম কি ইফতি না অনন্যা? আচ্ছা ইফতি, হ্যাঁ তুমি বলবা যে এইনে আছে 2n, এইনে আছে n, বুঝছো? এইটা হচ্ছে মায়োসিস 1, এটা হচ্ছে মায়োসিস 2। তুমি বলো 1 এ কি ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাইছে নাকি তোমার সমান রইছে? হ্রাস পাইছে। আচ্ছা এখন একটা জিনিস দেখো, তোমার ধরো তোমার কাছে দুইটা কি আছে, ধরো দুইটা এ আছে। ওকে, এখন তুমি দুইটা এ কি করলা, একটা এ ওরে দিলা, একটা এ ওরে দিলা। ওকে, এখন কি তোমার বিভাজন হইছে নাকি তোমার হচ্ছিল পৃথক হইছে? পৃথক হইছে, ভেরি গুড। তাইলে এনে কি হইছে? পৃথক হইছে। তাইলে এনে এই 1 এ কি হয়? পৃথক হয়। আর এনে ক্রোমোজোম সংখ্যা কি হইছে? হ্রাস পাইছে, এই জন্য এটাকে বলা হয় হ্রাসমূলক মায়োসিস। তাহলে মায়োসিস 1 কে বলা হয় হ্রাসমূলক মায়োসিস। এখন দেখো তোমার আছে ধরো একটা এ, এখন তুমি দুইজনেরই এ দিয়ে দিলা। তাহলে এখন কি তোমার ছিল মানে পৃথক করছো নাকি ভাঙছো মাঝখান দিয়ে? বিভাজন করছো না এখন? এটা কি মাইটোসিসের মতো নাকি? হ্যাঁ হ্যাঁ না, আচ্ছা তো হ্যাঁ, এখন একটা ছিল মাইটোসিসের মতো, মানে বিভাজন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাইলে এনে কি হয়েছে? বিভাজন হয়েছে। তাইলে মায়োসিস 1 এ পৃথক হয় আর 2 এ কি হয়? বিভাজনটা হয়। ওকে, দেখো আমরা মাইটোসিসে জানি তোমার ক্রোমোজোম সংখ্যা, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। এই মায়োসিস 2 এর মধ্যে কি সমান না? দেখো এই যে n, এই যে দেখো n, তাহলে কি সমান? ঠিক না? এই সমান হইলে এটাকে বলা হয় সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন। এখন তোমার পরীক্ষায় যদি আসে যে কোন মানে মায়োসিস 1 মানে নিচের কোনটি মাইটোসিস কোষ বিভাজনের সাথে সাদৃশ্যপূর্ণ, মায়োসিস 1 না 2? ইফতি বলো। মানে মাইটোসিসের সাথে সাদৃশ্যপূর্ণ কোন মায়োসিস? 2, ইয়েস, কারণ সমীকরণিক, দ্যাটস ওয়াই। কারণ সমীকরণিক তো মেইনলি মাইটোসিস। এখন তোমাকে যদি সামগ্রিকভাবে বলা হয়, এই দাও এইটা ছিল জনন কোষ, হইছে অপত্য কোষ, সামগ্রিকভাবে হ্রাস পাইছে, দ্যাটস ওয়াই মায়োসিসকে সামগ্রিকভাবে বলা হয় হ্রাসমূলক বিভাজন। বিষয়টা ক্লিয়ার হইছে? আচ্ছা এখন দেখো এনে তোমার নিউক্লিয়াস কয়বার বিভাজন হইছে? 2 বার। নিউক্লিয়াস কয়বার বিভাজন হইছে? 2 বার। কিন্তু ক্রোমোজোম কয়বার হইছে? ইফতি বলো, ক্রোমোজোম কয়বার বিভাজন হইছে? একবার। ওকে, এটা মনে থাকবে তোমার। হচ্ছিল আমি যখন সৈয়দ নজরুল ছিলাম তখন হচ্ছিল আমার কি ফার্স্ট ডে না সেকেন্ড ডেতে আমাকে স্যার জিজ্ঞাসা করছিল দাঁড়া করে, এই বল যে মায়োসিসে নিউক্লিয়াস কয়বার বিভাজন হয়? আমি বলছি 2 বার। ফায়ারটার ধরছে, কইছে ভাই তুই বল, কইছে একবার। পরে আমার যে সরটা হইছে, আমরা স্যারে আমার কনফিউশনে ফেলতেছে। ফায়ারে ভেরি গুড বলছে, পরে আমার বলছে তুই পারলি না গেরে। আমি স্যার আমারটা তো হইছে। আমি খুব কনফিডেন্সের সহিত বলছি, কারণ হচ্ছিল এই কনসেপ্ট আমার ক্লিয়ার ছিল। ওকে, তোমার এই ছিল মানে কোনো সময় ঘাবড়াবা না, নিজে যেটা জানো এটার উপর কনফিডেন্স রাখবা। আচ্ছা অনেক সময় দেখা যায় যে এরকম বলে, আমিও বলি অনেক সময়, দেখবা বলবাম যে তুমি একটা সঠিক বলতেছো, তোমাকে এমনভাবে আমি ট্রমাটাইজ করবো, তুমি ভুলটা বলে দিবা। আচ্ছা, তাহলে তোমার যদি মায়োসিসের সংজ্ঞা আসে, তুমি মায়োসিসের সংজ্ঞাটা কীভাবে দিবা? দিবা যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস পরপর 2 বার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়, বিভাজিত হয়ে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার
অর্ধেক ক্রোমোজোম বিশিষ্ট 4টি কোষ সৃষ্টি হয়। এতটুক তো বুঝছো? এটা তো মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা লাগবে এটা। আচ্ছা, এই অপত্য ইংলিশ কি জানো? এই অপত্য ইংলিশ হচ্ছে ডটার। মানে তুমি জেনেই দেখবা কোনো কিছু সৃষ্টি হয়েছে ওই নিয়ে ওইটাকে অপত্য বলা হয়। এমন একজন প্রশ্ন করবে যে সন কেন বলা হয় না, শুধু কেন ডটার বলা হয়? ঠিক আছে, কারণ হচ্ছে তোমার মাতৃকোষকে কি মাদার সেল বলে? হ্যাঁ, মাদার সেল বলা হয়। তাহলে তোমার একটা প্রশ্ন তো আসতেই পারে যে অপত্য কোষে কেন ডটার সেল বলে, কেন তোমার সন সেল বলে না? ঠিক না? বলো তো, কারো আইডিয়া আছে কেন ডটার সেল বলা হয়? মাতৃকোষ থেকে, যেহেতু মা থেকে মেয়ে, এই কারণে নাকি? না, মা থেকে তো ছেলে হইতেছে, মেয়ে তো শুধু না। আরো বাকিরা জানো কিছু কেন বলতেছে? কোনো আইডিয়া? হয়তো মায়ের ভূমিকা বেশি, হয়তো এর জন্য। না, এরকম না। ওই কোষটা তো আবার পরবর্তীতে নিচেও বিভাজিত হবে। হ্যাঁ, ইয়েস, দ্যাটস ওয়াই। এখন দাও, তুমি সন হইলে ওইটা তো আর মানে পরবর্তীতে সৃষ্টি করতে পারতেছে না, কিন্তু এই অপত্য কোষটা কিন্তু পরে আরেকটা কোষ সৃষ্টি করে, ছেলেরা তো সৃষ্টি করতে পারবে না। সো এই জন্য এটাকে ডটার সেল বলা হয়। এইটাই রিজন। বুঝছো কেন ডটার সেল বলা হয়? জি। আচ্ছা, এখন দাও, তোমার বইয়ে কিছু বিজ্ঞানীর নাম আছে, ওই বিজ্ঞানীর নামগুলো সাধারণত আসে না, কিন্তু আমাদের সময় এইচএসসিতে চলে আসছিল। সো ওইগুলো তোমার জানা লাগবে, ওইগুলো আমি তোমাকে ট্রিক্সের মাধ্যমে পড়াইতেছি। দেখো, এখন হচ্ছে মানে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা কে আবিষ্কার করছে? হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা, হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা। দেখো, তোমার হ্যাপ্লয়েডের শুরুতে কি আছে? হ। তুমি হতে মনে রাখবা হাউজার ও বেনেডিন। ওকে, তুমি পরীক্ষার হলে তোমার হাউজার বেনেডিন মনে আছে, কিন্তু কি করছি এটা মনে নাই, তখন মনে রাখবা হা। ঠিক আছে, এই হাতে হা। তাহলে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা আবিষ্কার করছে কে? হাউজার, আর হচ্ছে বেনেডিন। এখন হচ্ছে পুষ্পক উদ্ভিদে হ্রাসমূলক বিভাজন কে আবিষ্কার করছে? হ্রাসমূলক বিভাজন। দেখো, এই নে তোমার হচ্ছিল পুষ্পকের মধ্যে এই যে মধ্যিনাস্যটা আছে, এটা কি সংযুক্ত আকারে আছে না? তাহলে এনে দেখো, এনে একটা দন্তাস্য সংযুক্ত আকারে আছে, স্ট্রাসবুর্গার। দেখছো, এই মধ্যিনাস্য এনে সংযুক্ত আকারে আছে, এই মধ্যিনাস্য দন্তাস্য কোয়াইট সিমিলার, এনে একটা দন্তাস্য সংযুক্ত আকারে আছে। এগুলো কিন্তু তোমার হচ্ছিল মানে মুখস্থ ছাবে না, ক নাম্বারের প্রশ্ন, এগুলো এমসিকিউ। এগুলো তোমার অপশান টেস্ট করা লাগবে। একটা জিনিস মনে রাখবা, এমসিকিউ ধরো তুমি পারতেছো না, তোমার হুবহু কমন পড়ে নাই, তখন তুমি কি করবা? অপশান টেস্ট করবা। অপশান টেস্ট জিনিসটা কি? এ বি সি ডি, 4টা অপশান। তখন তুমি দেখবা যে কোনটা হবে না, তুমি বুঝলা যে এই 3টার মধ্যে এ হবে না, এ বাদ, এ কাইটা দিছ। তখন তুমি বাকি 3টার মধ্যে চিন্তা করবা, বাকি 3টার মধ্যে দেখবা কোনটা, মানে তুমি প্রথমে 3টার থেকে যে কোনো একটা বাদ দিবা, শিওর হইলা। তারপরে এই 2টা নিয়ে কনফিউশন, দেন এই 2টার মধ্যে তুমি মানে ক্লু মিলাবা, যে তুমি যেই ক্লু দ্বারা পড়ছো ওই ক্লুর মধ্যে কোনটা পড়ছে, ওই অনুযায়ী দাগাই দিয়ে আসবা। এই অপশান টেস্ট হচ্ছে। অপশান টেস্ট না করলে শুধু তুমি যেটা পারো এটা দে না, যেদিন হবে না ওইটি আগে কাটবা, তাহলে তোমার কাছে অপশান কম হবে। দেখবা তোমার মানে মাথা মস্তিষ্কের মধ্যে চাপ কম পড়তেছে, কম অপশান দেখে, দেন তাড়াতাড়ি মনে হবে। ওকে, এটা আমি মেডিকেল টেস্টে করছিলাম, যেগুলো পারি না এগুলো এইভাবে অপশান টেস্ট করে দাগাইছি। আচ্ছা, এখন হচ্ছিল মায়োসিস। এই হ্রাসমূলক বিভাজনকে মায়োসিস নাম দেন কে? হ্রাসমূলক বিভাজনকে, ভাইয়া, হ্যাঁ বলো। ডাক্তারি গেলে এভারেজ কত মার্ক লাগে? মেডিকেলে? জি, ঢাকা মেডিকেলে। ও ঢাকা মেডিকেল, তোমার ঢাকা মেডিকেল হচ্ছিল এটা নাম্বারটা বেরি করে, বুঝছো, এক একবার এক এক রকম নাম্বার হয়। আমাদের আগের বার নাম্বার ছিল তোমার হচ্ছিল 80 79 পাইলে ডিএমসি পাওয়া গেছে। আমাদের সময় প্রশ্ন একটু কঠিন হয়েছে, কিন্তু তাও 82 নাম্বার লাগছে এই বছর। বুঝছো, এটা তোমার মানে এমনও হয় তোমার হচ্ছিল 78ও টানে, এমনও হয় 85ও টানে। এটা তোমাদের প্রশ্নের উপর ডিপেন্ড করবে যে প্রশ্নটা কেমন হয়েছে। বুঝছো? আচ্ছা, এভারেজ তুমি যদি 80-র উপরে পাও, তুমি মোটামুটি শিওর থাকতে পারো ডিএমসি আসবে। আচ্ছা, এই হ্রাসমূলক বিভাজনকে বলা হয় কি? মায়োসিস কে বলে, মানে আবিষ্কারটা কে করছে? দেখো, মায়োসিসের প্রথম অক্ষরটা কি? ম। এই মতে মনে রাখবা মুর। কে? মুর।
ওকে, আরেকজন ফার্মার, দেখো এটার মধ্যেও ম আছে, এই ফার্মার ও মুর, মনে থাকবে? বুঝছো জিনিসটা? আমি কিন্তু ধরবো, আমার সাথে সাথে মুখস্থ করো। আচ্ছা, এখন হচ্ছে তোমার গুল কৃমিতে কে আবিষ্কার করছে? গুল কৃমিতে মায়োসিস কে আবিষ্কার করছে? এ তামিম, তোমাকে যদি আমি জি বলি ভাইয়া। তুমি হচ্ছিল গোল শেপের কোনো কিছু চিন্তা করো, তুমি আগে কি চিন্তা করবা? রাউন্ড। বল। তোমার চোখের সামনে তো সবার আগে বলটাই আসবে নাকি? গোল। হ্যাঁ বল। তোমার কি মাথায় অন্য কিছু সব প্রথমে আসবে? ছেলেদের মাথায় সবার আগে বলটাই আসবে, এই বল। তাহলে এটা মনে রাখবা, গোল কৃমি হচ্ছিল বোবারি, এই বলতে মনে রাখবা বোবারি। ঠিক আছে? বোবারি বা বোবেরি, যেটাই বলো তুমি। আচ্ছা, এই এই নামগুলো মনে থাকবে? হ্যাঁ প্রযুক্তা, এখন তুমি বলবা হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা কে আবিষ্কার করছে? প্রযুক্তা। বেনিডিন ও হাউজার। হাউজার। হ্যাঁ, হ্যাপ্লয়েড হাউজার, হ্যাপ্লয়েড হাউজার, এভাবে পড়বা, হা হা আছে। আর পুষ্পকটার মধ্যে স্ট্রাসবুর্গার। কার্সবুর্গার। হ্যাঁ, রাসমূলক বিভাজনকে মায়োসিস কে বলছেন? মুর ও ফার্মার। ইয়েস। আর গুলকৃমিতে বোবারি। বোবারি। হ্যাঁ, এতটুকু আমাদের শেষ। এখন হচ্ছে তোমার কিছু মানে মায়োসিসের মধ্যে কিছু এক্সট্রা নাম আছে, যেমন হচ্ছে টার্মিনাল মায়োসিস। টার্মিনাল মায়োসিস। টার্মিনাল মায়োসিস জিনিসটা কি দেখো, টার্মিনাল মায়োসিস। আচ্ছা, আমরা কি হ্যাপ্লয়েড জীব নাকি ডিপ্লয়েড জীব, একজন বলো? ডিপ্লয়েড। ডিপ্লয়েড। আমাদের যে তোমার হচ্ছে মায়োসিসটা ঘটে, এটা কখন ঘটে কেউ জানো? জানি না। আচ্ছা, এটা হচ্ছে জননকোষ সৃষ্টি ঠিক পূর্বে। আমাদের বডি থেকে সবসময় মায়োসিস হইতেছে না, যখনই জননকোষ সৃষ্টি হবে তখনই কি হয়, মায়োসিসটা ঘটে। এছাড়া কি ঘটতেছে না। ঠিক আছে, তাহলে তোমার জননকোষটা কখন সৃষ্টি হয়? একবারে জনন কাজের শেষের দিকে না? তাইলে তোমার হচ্ছে টার্মিনাল মানে কি, শেষের দিকে না? টার্মিনেট মানে কি শেষ করা, টার্মিনাল এন্ড মানে শেষ প্রান্ত। তাহলে একবারে তোমার হচ্ছে যখন জনন কাজের শেষ মুহূর্তে এই মায়োসিসটা ঘটতেছে নাকি, তাহলে ওইটা তুমি কি মায়োসিস বলবা? টার্মিনাল মায়োসিস না? বুঝছো কেন বলতেছি? ইফতি ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা দেখো, তাহলে এখন লিখে দিই যে ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে গেমিট গঠনের ঠিক পূর্বে। ঠিক আছে, ডিপ্লয়েড জীবে মায়োসিস ঘটে গেমিট গঠনের ঠিক পূর্বে, অর্থাৎ জনন মাতৃকোষ থেকে জননকোষ ব্র্যাকেটে দেওয়া শুক্রাণু বা ডিম্বাণু সৃষ্টি হয়, সৃষ্টি না উৎপন্ন হয়, দেখো সুন্দর লাগবে, উৎপন্ন হয়। ওকে, এ ধরনের মায়োসিসকে কোন কি মায়োসিস বলা হয়? টার্মিনাল। টার্মিনাল মায়োসিস। আচ্ছা, এটা হচ্ছে টার্মিনাল মায়োসিস। কজ আমাদের বডিতে যে মায়োসিসটা ঘটে এটাকে বলা হয় টার্মিনাল মায়োসিস। কেন বলা হয় টার্মিনাল মায়োসিস? কারণ হচ্ছে এই রুহানি, তুমি মিন্টু কলেজ না? রুহানি, আচ্ছা দেখো, তোমার হচ্ছিল আমাদের বডিতে মায়োসিসটা ঠিক কখন ঘটে? যখন হচ্ছিল আমাদের জনন কাজটা প্রায় শেষের দিকে।
ঠিক তখন ঘটতেছে আমাদের মায়োসিসটা। এর জন্য এই মায়োসিসটাকে বলা হয় টার্মিনাল মায়োসিস। কারণ কি? কারণ টার্মিনাল এন্ড মানে হচ্ছে শেষ প্রান্ত, মানে শেষের দিকে জিনিসটা মিন করতেছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় টার্মিনাল মায়োসিস। এখন হচ্ছিল একটা আছে স্পোরিক মায়োসিস। স্পোরিক মায়োসিস কোনটা? স্পোরিক মায়োসিস হচ্ছে যেটা পুষ্পক উদ্ভিদে ঘটে। দেখো স্পোরিক, স্পো, সামনে কি আছে? স্পো। আর পুষ্পকের মধ্যেও আছে স্পো, দেখছো? এই যে স্পো আছে, স্পো আছে। এখান থেকে মনে রাখবা যে পুষ্পক উদ্ভিদে হয় কোন ধরনের মায়োসিস? স্পোরিক মায়োসিস। এটা এমসিকিউ আসে যে পুষ্পক উদ্ভিদে কোন ধরনের মায়োসিস দেখা যায়? এটা হচ্ছিল স্পোরিক মায়োসিস দেখা যায়। তো তুমি এটা কি লিখবা যে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে মায়োসিস পরাগধানীর মধ্যে পুংরেণু গঠনের সময় এবং ডিম্বাশয়ের মধ্যে স্ত্রীরেণু গঠনের সময়। সময় ঘটে এ ধরনের মায়োসিসকে স্পোরিক মায়োসিস বলে। ক্লিয়ার? এই তো বা ক্লিয়ার? জি দাদা। ওকে, লেট কেন আজকে তোমার? আমার হচ্ছে নেট প্রবলেম করতেছিল, আর আমি মাত্র ফার্ম গেট থেকে আসছি এই জন্য। ও আচ্ছা, কি আজকে প্রাইভেট ছিল ফার্ম গেটে? না, ওই যে বলছিলাম না বাসা নিছি, তো ওই শুক্রবারে আর কি ক্লাস করে পরে শনিবার সকালে চলে গেছিলাম ফার্ম গেটের ওইদিকে, তো আজকে একটু আগে আসলাম। আচ্ছা, বুঝছি। আচ্ছা, এখনের মায়োসিসটা হচ্ছে জাইগোটিক মায়োসিস। জাইগোটিক মায়োসিস কোনগুলা? এইগুলা হচ্ছে যেগুলো ছত্রাক শৈবালের দেহে ঘটে। মানে আমাদের বডিতে মায়োসিসটা কখন ঘটে? জাইগোট গঠনের আগে না পরে? বলো তো, জাইগোট কি জানো? গঠনের আগে। আচ্ছা, জাইগোট কি বলো? নিষিক্ত ডিম্বক বা এককোষী একটা কোষ। হ্যাঁ, একটা কোষ। আরও কেউ প্রযুক্তা তুমি জানো জাইগোট কি? জীবনের প্রথম কোষ। হ্যাঁ, জীবনের প্রথম কোষ। এটা হচ্ছে তোমার যে শুক্রাণু আর ডিম্বাণু এই যে মিলিত হয়ে যে কোষটা গঠন করে এটাকে, হ্যাঁ হ্যাঁ ইয়েস, জাইগোট হচ্ছে 2n, শুক্রাণু হচ্ছে n, ডিম্বাণু n, জাইগোট 2n। এই হচ্ছে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে যেই প্রথম কোষটা গঠন করছে ওইটাকে জাইগোট বলা হয়। তাহলে আমাদের মায়োসিসটা কখন ঘটে? এই শুক্রাণু ডিম্বাণু সৃষ্টির আগে, ঠিক না? হ্যাঁ, দেখো এখন কিছু তোমার আছে, তোমার ছত্রাক শৈবাল আছে যাদের বডি হচ্ছে তোমার n, কিছু ছত্রাক আর শৈবাল যাদের বডি হচ্ছিল n। ওকে, এদের দেহটা কীরকম? n। আচ্ছা, এখন তাদের কি মায়োসিসের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু তৈরি করা লাগবে, নাকি ও মানে অলরেডি তাদের বডি থেকে একটা কোষ দিলে ওটা শুক্রাণু ডিম্বাণুর মতো কাজ করবে? আচ্ছা, এনে একজন মাইক অন করো। ইফতি শোনো, মাইক অন করো। জি ভাইয়া। হ্যাঁ, তুমি বলবা যে আমাদের মানুষের ক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু n না 2n? শুক্রাণু ডিম্বাণু n। আচ্ছা, এখন ধরো কিছু ছত্রাক শৈবাল আছে যাদের বডিটাই হচ্ছে n, তাহলে তাদের কি মায়োসিসের মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু তৈরি করা লাগবে, না বডি থেকে একটা কোষ খুলে দিলে ওইটা শুক্রাণু ডিম্বাণুর মতো কাজ করবে? মাইটোসিস প্রক্রিয়ায় এক বডি থেকে একটা কোষ ছড়া দিলে তো হবে। হ্যাঁ, ওইটা দিলে হইতেছে। তাইলে তোমার ধরো এই শুক্রাণু হিসেবে আসলো n, ডিম্বাণু হিসেবে আসলো n ওদের বডি থেকে, তাইলে ওই এনে তো আর তোমার মায়োসিস লাগলো না। তাইলে কি হইলো? জাইগোটটা 2n। তাইলে কি নতুন ছত্রাক বা শৈবাল গঠন হইলো? জি ভাইয়া। না, হয় নাই। দেখো তাদের বডি তো n তাহার কথা, কিন্তু এনে তো 2n হয়ে গেছে। ওরা দেহ থেকে আলাদা করে দিবে কিছু অংশ। এখন কি করবে? দেখো এখন এই যে জাইগোটটা হইলো না, তাহলে এত আর হইলো না। এখন এই 2n থেকে n হওয়ার একমাত্র অপশন কি জানো? মায়োসিস, এছাড়া কোনো অপশন নাই।
বুঝছো, এটা তো ক্রোমোজোম, তুমি বডি থেকে পার্ট করলে বডি না অর্ধেক হইতেছে, কিন্তু ভিতরে ক্রোমোজোম তো সেম রইতেছে, প্রত্যেক কোষের ক্রোমোজোমই তো 2n। তাইলে সে এখন জাইগোট হইছে, এখন তাকে যদি স্বাধীন ছত্রাক বা শৈবাল হওয়া লাগে, তাহলে তার এখন কি করা লাগবো? মায়োসিস। আবার মিওসিস কোথাও? হ্যাঁ, এখন হচ্ছে হলো মায়োসিস বা মিওসিস হবে, হওয়ার মাধ্যমে এই 2nটা কি হবে? n। তাইলে এখনই তো হইল নাকি নতুন জি ভাইয়া। অপত্য ছত্রাক বা তুমি শৈবাল যাই বলো। তাইলে এখন মায়োসিসটা কই ঘটছে? জননমাতৃ কোষে না জাইগোটে? জাইগোটে ঘটছে। হ্যাঁ, এই জন্যই এটাকে বলা হয় জাইগোটিক মায়োসিস। এই বাকিদের এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা? কেন জি ভাইয়া। কেন জাইগোটিক মায়োসিস বলছি? এই হচ্ছে বেসিক ডিফারেন্সটা, কারণ আমাদের তো হয় জননমাতৃ কোষে, কিন্তু ওদের তো জননমাতৃ কোষে হইতেছে না, ওরা শুক্রাণু ডিম্বাণু এমনিতেই আসতেছে। ওই হচ্ছিল জাইগোটটা গঠনের পর, জাইগোটটা তো 2n, কিন্তু তার বডি তো হচ্ছিল n, এজন্য n হওয়া লাগবে, এই n হইছে মায়োসিসের মাধ্যমে, এই জন্য এটাকে বলা হয় জাইগোটিক মায়োসিস। দেখো এখন তুমি এটা কি লিখবা? এটা লিখবা হচ্ছিল কয়েক প্রকার শৈবাল ছত্রাকে শৈবাল ও ছত্রাকে মায়োসিস হয় নিষেকের ফলে সৃষ্ট জাইগোট গঠনের পরে এ ধরনের মায়োসিসকে জাইগোটিক মায়োসিস বলে। ক্লিয়ার সবার? কোনো সমস্যা আছে এই জাইগোটিক মায়োসিস বুঝতে? আচ্ছা, কারো সমস্যা থাকলে বলতে পারো। এর উদাহরণ তোমার বইয়ে নাই, কিন্তু আমি লিখে দিই, অন্য বইয়ে আছে। ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরো, আর অধিকাংশ থ্যালোফাইট। আচ্ছা, তোমরা আমাকে একটা জিনিস বলো, প্রি মানে কি? আগে না পরে? আগে। প্রি মানে হচ্ছিল আগে, পোস্ট মানে পরে। ইয়েস, তাহলে প্রি মানে হচ্ছে আগে আর পোস্ট মানে পরে। তাহলে এই যে মায়োসিসটা ঘটলো, এটা কি জাইগোট গঠনের আগে হইছে না পরে হইছে? পরে। এই জন্য এই মায়োসিসকে বলা হয় পোস্ট জাইগোটিক মায়োসিস। বুঝছো কেন বলা হয় পোস্ট জাইগোটিক মায়োসিস? জি ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এতটুকু শেষ। এখন হচ্ছিল আমরা মায়োসিসে ঢুকবো। আমরা এখন আমরা যে মাইটোসিস পার্টটা পড়ছিলাম, ওইটা কিন্তু 9-10 আমরা দেখে আসছি, সো এটা আমাদের কাছে কোয়াইট ক্লিয়ার, ঠিক আছে? কিন্তু মায়োসিস সম্পর্কে আমরা কিছুই পড়ি নাই 9-10-এ, এখন হচ্ছিল খুব অনেক বেশি কিছু পড়বো। দেখো মায়োসিস কত প্রকার? মায়োসিস হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। আমরা দেখে আসছি না মায়োসিস 1 আর 2? মায়োসিস 1, 2। এখন এই মায়োসিস 1 হচ্ছে 4 প্রকার আর 2 হচ্ছে 4 প্রকার। আচ্ছা, এই তোমরা একটা এখন বলো যে তোমরা ধরো মানে একটা খুব বড় একটা প্রোগ্রামে যাবা বা অনুষ্ঠানে, তোমরা কি 2 নাম্বার লোক সাথে নিয়ে যাবা? না। তাহলে তোমার মাইটোসিস কত প্রকার? 5 প্রকার ছিল না মাইটোসিস? জি হ্যাঁ, মাইটোসিস 5 প্রকার। তাহলে এনে 4 প্রকার হলো, তাহলে বাদ যাবে কয় নাম্বারটা? টেলোফেস। না। আচ্ছা শোনো, তুমি যদি বড় প্রোগ্রামে যাও, মাইটোসিস থেকে মায়োসিস বিভাজনটা তো একটু উন্নত, তুমি উন্নত দিকে গেলে 2 নাম্বার লোক রেখে তোমার সাথে নিবা না, তাইলে তুমি 2 নাম্বার ধাপটা বাদ দিবা না? প্রোমেটাফেজ। হ্যাঁ, ইয়েস, প্রোমেটাফেজ আমি বাদ দিব। তাহলে এই 4 প্রকারের মধ্যে কি কি আছে? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ।
ওকে, এই যে এইভাবে মনে রাখবা যে 2 নাম্বার লোক আমরা উন্নত কাজে যাব যখন, তখন 2 নাম্বার লোকরে নিব না, তখন এই যে 2 নাম্বারে বাদ দিয়ে দিছি, সাথে শুধু 1 লিখে দিবা। এরা 4 প্রকার, এটাও সেম, প্রোফেজ, 2 মেটাফেজ, অ্যানাফেজ, আর হচ্ছে হলো টেলোফেজ, সাথে শুধু 2 লিখবা। ক্লিয়ার এতটুকু? দেখো এখন হচ্ছে এই প্রোফেজ 1, এই প্রোফেজ 1 আবার 5 প্রকার। প্রোফেজ 1 কত প্রকার? শুধু আচ্ছা তোমরা ঘাবড়ানোর কিছু নাই, শুধুমাত্র আমরা প্রোফেজ 1 এর প্রকারভেদই পড়বো, বাকিগুলোর প্রকারভেদ লাগবে না। প্রোফেজ 1 এর প্রকারভেদ কয়টা জানো? 5টা। কয়টা? 5টা। ল্যাপটোটিন, তারপর হচ্ছে তোমার জাইগোটিন, তারপর হচ্ছে প্যাকাইটিন, পরে হচ্ছে ডিপ্লোটিন। এই রুহানি, তুমি কি আমার কথা শুনতেছ? এই রুহানি ক্লাসে নাই? অ্যাড হয়েছিল তো দেখছিলাম। ও না, ক্লাসে নাই। আচ্ছা এখন এই তামিম, জি ভাইয়া। এই নামগুলা খুব সহজ না? প্রোফেজ 1 এর প্রকারভেদের নামগুলা। জি বুঝি নাই। বলছি প্রোফেজ 1 এর যে প্রকারভেদ, ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, নামগুলা খুব সহজ না? মোটামুটি। মোটামুটি নামগুলা মনে থাকবে? সিরিয়াল ওয়াইজ মনে রাখা লাগবে কিন্তু। না। মনে না থাকলে আমি তোমাদের ট্রিক্স দিব, যে তোমরা যদি বলো না ভাই মনে থাকবে, তাহলে আমি দিব না। ঠিক দেন, এটা ভুলে দেবো। হ্যাঁ, মানে আমার হচ্ছে আমি একজনকে, মানে আমার একটা ব্যাচ পড়াই, যখন আমার হচ্ছিল মেডিকেল এডমিশনটা গেছে, তখন তারে আমি বললাম, তারে হচ্ছিল এটা আমি ট্রিক্স দিলাম। পরে আমার বলতেছে ওই বলাই যে ভাই এত সহজ জিনিসে কি ট্রিক্স দেওয়া লাগে নাকি, এটা তো এমনি মনে থাকে। পরে আমি ওরা কিছু বলি নাই। তারপরে হচ্ছিল ওরে আমি পরের দিন ওরে আমি ধরলাম যে এটা বল। পরে তো ওই তো আটকে গেছে, যে কইছে ল্যাপটোটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, মাঝখানে প্যাকাইটিন পরে বলছে। আমি বললাম যে এটা তো ট্রিক্স লাগে না, এটা তো এমনি পারিস, তাহলে পারলি না কেন? পরে কইতেছে ভাই আচ্ছা ট্রিক্সটা দিয়া দেন, আসলে তো মনে থাকে না। মানে আমি বলি আমি তোমাদের দেখবা যে এই যে জায়গায় ট্রিক্স দিতেছি বা কোনো ক্লু দিতেছি, ভাববা ওই জায়গাগুলোতেই মানুষ ভুল করে। কারণ আমি তো এই ট্রিক্সগুলো পারতে বানাইছি না, আমি ভুল করে দেখেই তো বানাইছি। আমি কখন এসব বানাইতাম জানো? আমি প্রথমে ঠাড়া মুখস্থ করে গেছি, তারপর যত পরীক্ষা দিতাম একটা অধ্যায়ের উপর এসব পরীক্ষা, তখন পরীক্ষা দিতে গিয়ে আমার যেগুলো ভুল যাইতো ওইগুলো বাসায় দেখতাম যে আমার এগুলো ভুল গেছে, তাহলে লাগাও ছন্দ। ঠিক আছে, পরীক্ষা আসলো, ধরো কলেজের পরীক্ষায় পারলাম না, সিকিউ আসলো পারলাম না, তারপর বাসায় আসলাম, লাগাও গল্প। মানে এই যে আমি গল্প এভাবে বানাইছি, যেগুলো আমায় আটকে যায় পরীক্ষার হলে, যে জিনিসগুলা, ওই জিনিসগুলা দিয়েই আমি তোমাদেরকে ছন্দ ট্রিক্স দিব। এই যে তোমার ছিল কোষ বিভাজনের ধাপগুলা যে পড়াইলাম, এক একটা ওয়ার্ড দ্বারা অনেকগুলো ধাপ মনে রাখা যায়, এগুলাকে আমি পারতে বানাইছি। আমি তো পারি না দেখি ওইটার মধ্যে সময় দিছি, বুঝছো? এবার মনে রাখবা। সো আমি যে জায়গাগুলোতে দিব ওইগুলো ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। লেফটে যাই ফাঁকা পেলে ডিপলি ডাক দিলে। আচ্ছা, আমি রিসেন্ট একটা মুভি দেখছিলাম, ওইটার মধ্যে একটু মানে তোমার টমেটোওয়ালা আর কি, ওই টমেটোওয়ালারে এক ছেলে ডাক দিছে, এই টমেটোওয়ালা এদিকে আয়। টমেটোওয়ালা তাকাইছে ওর দিকে, তারপর একটা মেয়ে ওরে ডাক দিছে, এই যে টমেটোওয়ালা এদিকে আসেন। বেটা দৌড় দিয়ে চলে আসছে। পরে বলতেছে যে ওই ছেলে বলতেছে যে আমি যখন ডাকলাম তখন তো তুই কানেও শুনলি না, এখন কীভাবে চলে আসছো? ভাই আপনার কথার মধ্যে ডিপলি কোনো ফিলিংস ছিল না, ওই আপুর ডাকে ডিপলি ফিলিংস ছিল, এই হচ্ছে ডিপলি ফিলিংস, বুঝছো? এই দিলে ল্যাপটে যাই ফাঁকা পেলে ডিপলি ডাক দিলে। এবার মনে রাখবা, ল্যাপটেতে ল্যাপটোটিন, যাইতে জাইগোটিন, ফাঁকাতে হচ্ছিল প্যাকাইটিন, ডিপলিতে ডিপ্লোটিন, আর ডাকতে ডায়াকাইনেসিস। এখন তো আশা করি মনে থাকবে। এটা আমাদের স্যারেরা ধরতো, বুঝছো? আমাদের মানে কলেজে টিচাররা ছিল প্রশ্ন করে আটকাইতে চাইতো, আমারে পারতো না আর কি। মোটামুটি বায়োলজি ক্লাসে তো পারতোই না, স্যার প্রশ্ন যে শুরু করছে একসাথে 15-20টা ধরছে, আটকাইতে তো পারে না, বুঝছো? এই যে এইবার আমি এবার মনে রাখতাম, ল্যাপটে যাই ফাঁকা পেলে ডিপলি ডাক দিলে। আচ্ছা
এখন আমাদের পড়া কি? আমাদের পড়া হচ্ছিল এই 5টার বৈশিষ্ট্য পড়া, দেন হচ্ছিল এখানে আছে 8টার বৈশিষ্ট্য পড়া, তাইলে আমাদের অধ্যায় শেষ। এই 8টার বৈশিষ্ট্য আমি তোমাদের খুব ইজিলি পড়ায় ফেলবো। আগামী ক্লাসে 8টা আমি একসাথে পড়াবো, আজকের ক্লাসে এই 5টা পড়াবো, তাইলে আমাদের অধ্যায় শেষ। এই 8টা আমার পড়াইতে বেশিক্ষণ লাগবে না, কালকের ক্লাসে এই 8টা আমি খুব তাড়াতাড়ি পড়ায় ফেলবো, কারণ এমন টেকনিকে পড়াবো তোমাদের। আর হচ্ছিল 5টা এখন পড়াই দিয়েছি 5টা ওয়ার্ড দ্বারা। দেখো এখন হচ্ছিল ল্যাপটোটিন। আচ্ছা তোমাদের এনে একটা বলি যে তোমার এই প্রোফেজ 1 মানুষের শুক্রাশয়ে সময় লাগে 1 সপ্তাহ, আর শুক্রাশয়ে পুরা মায়োসিস বিভাজনটা হইতে সময় লাগে 1 মাস। আচ্ছা এটা জানি না রাখো। এখন হচ্ছিল আমরা শুরু করি। আচ্ছা এই আমাদের দেখছিল না এই কোষচক্রের মধ্যে তোমাদের এস ধাপের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয়েছিল বা ডিএনএ সংশ্লেষণ হয়েছিল। এখন মায়োসিসের ক্ষেত্রে তো কোনো কোষচক্র আমরা পড়লাম না, তাইলে এর ডিএনএ রেপ্লিকেশনটা কই হয়? এর ডিএনএ রেপ্লিকেশনটা হয় প্রোফেজ 1-এর পূর্বে। তাইলে মায়োসিসের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেশন কখন হয়? ডিএনএ রেপ্লিকেশন হয় প্রোফেজ 1-এর পূর্বে। মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পোলাপান দাগায় দিয়ে আসবে যে এস ধাপে, কিন্তু এটা তো মাইটোসিস না। মনে রাখবা মাইটোসিস হইলে এস ধাপ, কিন্তু মায়োসিস হইলে প্রোফেজ 1-এর পূর্বে। ঠিক আছে? বা তুমি প্রোফেজ 1ও যদি অপশানে পূর্বে না থাকে 1 থাকে, তাহলে 1 দাগায় দিয়ে আসবা। আচ্ছা এখন হচ্ছিল ল্যাপটোটিন দ্বারা আমরা শুরু করি আজকের মেইন পড়াতে ঢুকলাম। ল্যাপটোটিন, দেখো ল্যাপটোটিন, এই ল্যাপটোস শব্দের অর্থ কি জানো? ল্যাপটোস শব্দের অর্থ হচ্ছে চিকন সুতা। কি? চিকন সুতা। ওকে, ল্যাপটোস শব্দের অর্থ কি? চিকন সুতা। তোমার মানে এই ল্যাপটোটিনের ধাপগুলা পড়া শেষ। এখন এই চিকন সুতা দ্বারাই সব মনে রাখবো। দেখো এখন চিকন সুতা, তাহলে ক্রোমোজোমগুলা কিসের নিয়ে দেখাবে? ক্রোমোজোমগুলা চিকন সুতার নিয়ে দেখায়। আচ্ছা একটা ক্রোমোজোম চিকন সুতার নিয়ে কখন হবে? যখন সে সংকুচিত হবে। এই যে আমরা প্রোফেজ 1-এ পড়ছিলাম, আমরা টান টান করার আবার হঠাৎ ছেড়ে দিলাম, এই জিনিসটা এখন বলবো যে টান টান করার আবার হঠাৎ ছেড়ে দিলাম, এই সেম কথাগুলাই, টান টান করার আবার ছেড়ে দিলাম। প্রথমটা তো আমরা বলছি বাংলা, যে এটার বাংলা মিনিং কি ওইটা থেকে বলছি। তারপর তাহলে তোমার হচ্ছিল ল্যাপটপ শব্দের চিকন সুতা, এই চিকন সুতার নিয়ে দেখায়। তারপর 2 নাম্বার ধাপ কোনটা? 2 নাম্বার ধাপ হচ্ছে ক্রোমোজোমগুলার কি হয়? ক্রমান্বয়ে সংকুচিত হয়। ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে সংকুচিত। ক্রোমোজোমগুলা ক্রমান্বয়ে কি হয়? সংকুচিত হয়। ওকে, ক্রোমোজোমগুলা ক্রমান্বয়ে সংকুচিত হয় এবং কি হবে? টান টান করার আবার ছেড়ে দিলে সংকুচিত ও সংকুচিত ও পুরু হতে থাকে। ওকে, সংকুচিত ও পুরু হতে থাকে। এখন একজন বলো, কে বলবা? ইফতি বলো। একটা ক্রোমোজোম সংকুচিত হয়েছে, তাহলে তার জলযোজন ঘটবে নাকি জলবিয়োজন ঘটবে? জলবিয়োজন। ইয়েস, তাহলে ক্রোমোজোমগুলোর জলবিয়োজন ঘটে। দাও আমরা কি কোনো কিছু মুখস্থ করতেছি না, ওই যে সিরিয়াল ওয়াইজ নামতেছি। ক্রোমোজোমগুলোর জলবিয়োজন ঘটে। এখন প্রযুক্তা বলো যে একটা জিনিসের জলবিয়োজন ঘটছে, মানে তোমার জিনিসটা থেকে জল ছেড়ে দিছে, তার মানে এটা কি শুকনা আছে, তাহলে এটাতে রং ধারণ ক্ষমতা বাড়বে না কমবে? কমবে। চিন্তা করো, ধরো তোমার একটা কি জিনিস আছে তোমার ভিজা, আর একটা জিনিস আছে শুকনা, তোমার কোনটাতে রং করা ইজি? শুকনাতে। তাহলে তোমার জল বিয়োজন ঘটলে শুকনা বুঝাইতেছে, তাহলে জল তোমার হচ্ছিল রং ধারণ ক্ষমতা বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ, ভেরি গুড। তাহলে ক্রোমোজোমগুলোর রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়।
তোমার ক্রোমোজোমগুলো আলোক অণুবীক্ষণ যন্ত্রে দৃষ্টিগোচর হয়। আচ্ছা, এর আগে দেখো রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাইলো। এখন এই রং ধারণ ক্ষমতা যে বৃদ্ধি পাইলো, এর মধ্যে কিছু কিছু দানা দানা দেখা যায়। ওই দানা দানাগুলাকে বলা হয় ক্রোমোমিয়ার। কি বলে? ক্রোমোমিয়ার। তাহলে ক্রোমোজোমে কি দেখা যায়? বহু ক্রোমোমিয়ার দেখা যায়। ক্রোমোজোমে বহু ক্রোমোমিয়ার দেখা যায়। কারণ তোমার পরীক্ষায় যদি আসে যে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোমিয়ার দেখা যায়, কি লাগাবা? ল্যাপটোটিন। ইয়েস। আচ্ছা, কিন্তু এত কিছুর পরেও রং ধারণ ক্ষমতাও বাড়লো, ক্রোমোমিয়ারও আছে, কিন্তু তাও আলোক অণুবীক্ষণ যন্ত্রে এরা দৃষ্টিগোচর হয়ে পড়ে। তাহলে এরা কি হয়, মানে তুমি আলোক অণুবীক্ষণ যন্ত্রে এদেরকে ক্লিয়ারলি তুমি দেখতে পাবা না। এ হচ্ছিল আলোক অণুবীক্ষণ যন্ত্রে এরা দৃষ্টিগোচর হয়। এই ধাপটাই একমাত্র তোমার হচ্ছিল মানে উল্টা ব্যতিক্রম, আর বাকিগুলা কিন্তু তোমার দেখো সিরিয়াল ওয়াইজ নামছে। চিকন সুতার ন্যায় হয়। কিভাবে হয়? সংকুচিত আর পুরু হয়। তারপর হচ্ছে ক্রোমোজোমগুলো জলবিয়োজন হয়। জলবিয়োজন হলে রং ধারণ ক্ষমতা বাড়ে, আর রং ধারণ ক্ষমতা বাড়ছে তার মানে এর মধ্যে কিছু কিছু তোমার ছোটো ছোটো গুটি দেখা গেছে। ওইগুলা কি? ক্রোমোমিয়ার। এই ক্রোমোমিয়ার আর হচ্ছিল তোমার এত জিনিসগুলো থাকা সত্ত্বেও একটা ব্যতিক্রম হয়ে গেছে, দৃষ্টিগোচর হয়ে পড়ছে। আমরা প্রোফেজ 1-এ পড়ছিলাম যে স্পষ্ট হয়, কিন্তু এনে দৃষ্টিগোচর হয়েছে। ঠিক আছে? দৃষ্টিগোচর। দৃষ্টিগোচর বানানটা ভুল লিখছি। এই তোমরা এনে যারা আসো, আজকে কেউ ট্রাফিকে গেছিলা? ট্রাফিকের কাজ করতে দেখলাম যে রাস্তায় অনেক স্টুডেন্ট ট্রাফিকের কাজ সামলাইতেছে। মানে পোলাফান কি ট্রাফিকের টড়াও জানে না, আসছে ট্রাফিক সামলাইতে। মানে আমি দেখে কতক্ষণ হাসলাম এদের ভাব দেখা, কি করতেছে রাস্তার মধ্যে, ওরা নিজেরাই জানে না। মানে ক্লাস 3, 4, 5 এর বাচ্চারা ট্রাফিক সামলাইতেছে, বুঝতেছি না। হ্যাঁ, মানে একে তো এদের তোমার হচ্ছিল মুখের ভাষা ভালো না, দুই হচ্ছে এরা লাঠির সঠিক প্রয়োগ জানে না। এরা একটা লাঠির পাইপ নিছে নিয়ে কি করে, রাস্তার মধ্যে গাড়ি থাকলেই আশা ধুমধাম ভারী ধরায়, যেই যাইলি নাকি আর থেকে চাকা লিক করে দিব। মানে ওর বাপের বড় লোক, মানে বাপের থেকে বেশি বয়সী মানুষে ও এরকম ছেড় দিতেছে। আর ওইদিকে নিজের পড়ার কোনো খবর নাই। ওই মানে কি করবে, বাসায় তো পড়াশোনা করেই না, একদম দেখে বোঝা যাচ্ছে যেগুলো আসেন আজকে রাস্তায় ওইগুলা এই নাই সেই করতেছে। আর নাহলে তো ওই বন্ডামি করে এখানে এইগুলা করতেছে। আমি রাত্রে আসার সময় বুঝছো, রাত্রে 10টার দিকেও দেখি এগুলা এই করতেছে। আমি মধ্যে না, রাত 10টা না, রাত্রে 8টার দিকে আমি যখন বাসায় আসি 7:50 তখনও দিই ওরা এইসব করতেছে। আমি ওদের বললাম যে ভাই তোরা বাসায় যাবি না? কইছে ভাই আমরা তো মানুষের জন্য কাজ করতেছি, আমরা তো আর টাকার বিনিময়ে করতেছি না, দেখা যাক ভাই কতক্ষণ এনার্জি থাকে। হ্যাঁ, মানুষ তাদের প্রতি খুব সন্তুষ্ট। আচ্ছা, এতটুকু তো আমরা পড়লাম। এখন হচ্ছে এটা উদ্ভিদ কোষের গেল, এখন আমরা প্রাণী কোষেরটা দেখবো। দেখো এখন প্রাণী কোষের ক্ষেত্রে কি হয় জানো, মানে এটা তোমার এখন একটা তোমার লেখাটা নেসেসারি না, কিন্তু তাও তোমার জিনিসটা জানা লাগবে। তোমার যদি মনে হয় 6টা লেখার পর তোমার স্যাটিসফ্যাকশন আসতেছে না, তখন এটা দিয়ে আসবা। এবার দিলে তোমারটা কাটবে না। লিখবা প্রাণী কোষে ক্রোমোজোমগুলো নিউক্লিয়ার মেমব্রেনের দিকে সরে আসে। মানে থাকে তো মাঝখান থেকে নিউক্লিয়ার মেমব্রেনের দিকে চলে আসে। বুঝাইতেছি, মেমব্রেনের দিকে জড়ো হয়। দেখো কিরকম, ধরো এইরকম ছিল, এনে ছিল এরকম ছিল, ওইগুলা কি হবে, ওইগুলা এনে এসে জড়ো হবে। এই সবগুলাইতে স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা হচ্ছে তোমার নেট প্রবলেম করতেছে, দ্যাটস ওয়াই স্ক্রিন দেখা যাচ্ছে না। তুমি কাইটটা আরেকবার ঢুকো, তাহলে দেখবা স্ক্রিন দেখতে পাইতেছো। দেখো এই হচ্ছে তোমার একদিকে চলে আসছে মাঝখান দিকে। আচ্ছা, তোমার ফুলের তোড়া দেখছো তো সবাই? ফুলের তোড়াতে ফুলগুলা কই থাকে? একটা কেন্দ্রে, মানে একটা সাইডে না, এরকম থাকে না ফুলের তোড়াটা? ঠিক আছে, এই ফুলের তোড়াকে ইংলিশে কি বলে কেউ জানো? বুকে বা বুকে? বুকেট বলা হয়, বুকেট। কিন্তু তোমার মানে ইংলিশে স্পেলিংটা হচ্ছিল এরকম,
সরি, বউ কুয়েট। ওকে, কিন্তু এটাকে বাংলায় বলা হয়, বাংলায় উচ্চারণ করা হয় বুকে। বুঝছো? বলে না যে ফুলের বুকেটা দে, এই হচ্ছিল বুকে, কিন্তু ইংলিশ স্পেলিং হচ্ছিল বউ কুয়েট। ওইটা স্পেলিংটা দেখে রাখো, বুঝছো? এটা তোমার হচ্ছিল মেডিকেলে অনেক সময় স্পেলিং আসে যে নিচের কোনটা কারেক্ট স্পেলিং। এই বউ কুয়েট, বুকে হচ্ছিল বউ কুয়েট। আচ্ছা, এখন এটা আমি কীভাবে মনে রাখতাম জানো? এই স্পেলিংটা মানে বুকে দিলে বউ কি শান্ত থাকে, কুয়েট মানে শান্ত না, এই বউ, এই হচ্ছিল বউ কুয়েট। বুঝছো? এইভাবে মনে রাখতাম। এখন হচ্ছিল তোমার এই যে ফুলের তোড়াটা মানে ফুলটা কোন সাইডে থাকে? একদম হচ্ছিল কর্নারে, নাকি? এই জন্য এটাকে আমরা বলতেছি বুকে। এখন দাও এই নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো চলে আসছে একটা মানে সাইডে, তাহলে এটাকে তুমি কি বলবা? বুকে বলবা না? এই জন্য এটাকেও কী বলা হয়? বুকে বলা হয়। জড়ো হয় এজন্য একে ফুলের তুরার মতো দেখায়, তুরার মতো দেখায়, একে বুকে বলে, এবং এ বিন্যাসকে পোলারাইজড বিন্যাস বলে। তোমার যদি পরীক্ষায় আসে পোলারাইজড বিন্যাস কোন কোষে দেখা যায়, উদ্ভিদ কোষ নাকি প্রাণী কোষ? প্রাণী কোষ। ইয়েস, পোলারাইজড বিন্যাস বলে। বুঝছো? এতটুকু ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ছিল ল্যাপ্টোটিন। আর কোনো ল্যাপ্টোটিনের ধাপ নাই, এতটুকু লিখলেই তোমাকে স্যার ফুল নাম্বার দিতেন বাধ্য। এখন হচ্ছিল তোমার ল্যাপ্টোটিনের চিত্রটা কি হবে? এই একটা বৃত্ত দিবা, দেওয়ার পর এই একটা গোল দিলা, আর একটা গোল ধরো এনে দিলা, আর একটা এনে, আর একটা এনে, মানে একসাথে দেওয়া যাবে না। তারপরে কি করবা দেখো, একটা বের হয়ে গেছে, বের খাওয়া যেত না। এই যে এরকম ভাবে দিয়ে আসবা, এটা কিন্তু বের হবে না। তারপরে কি করবা, এখন তো ক্রোমোমিয়ার দেওয়া লাগবে। এইগুলো ছিল ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে এরকম টান টান দিয়ে দিবা, এগুলো ছিল ক্রোমোমিয়ার। আসি, হ্যাঁ আচ্ছা দেখো, এই যে টান টানগুলা এগুলো ছিল ক্রোমোমিয়ার। এরকমভাবে শব্দের মধ্যে টান টান দিয়ে আসবা। আচ্ছা, এই আছে চিত্র। তারপরে কি করবা, এই হচ্ছে তোমার চিত্র। তারপর তুমি মার্ক করলে, মার্ক করে দিয়ে আসবা। এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এই হচ্ছে তোমার সেন্ট্রোমিয়ার। আর আর কি তুমি মার্ক করতে পারো, ক্রোমোমিয়ারটা মার্ক করতে পারো। ধরো এটা হচ্ছিল ক্রোমোমিয়ার। আচ্ছা, আর তুমি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস দেওয়া লাগবে একটা, এটা এটা লিখতে পারো। আচ্ছা, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। তুমি চাইলে আরেকটা ধাপ দিতে পারো, নিউক্লিয়ার ও নিউক্লিয়ার মেমব্রেন থেকে যায় এ ধাপে, কারণ নিউক্লিয়ার মেমব্রেন আর কিছু আর হচ্ছে নিউক্লিওলাস কোনোটাই বিলুপ্ত হয় না। নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস থেকে যায়। এটার সাথে তুমি ব্র্যাকেট দিয়ে লিখে রাখবা, যেটা তো সরকারি ধাপ। এর ছিল ওই যে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন যেগুলো আছে 5টার মধ্যে এটা লিখবা। যেটা হচ্ছিল কি, এটা হচ্ছিল গপ্ট। এটা একমাত্র তোমার শেষের ডাতে গিয়ে বিলুপ্ত হয়, ডায়াকাইনেসিসে গিয়া। ঠিক আছে, এটা হচ্ছিল 1 থেকে 4-এর জন্য, এটা সরকারি ধাপ। এটা এইভাবে লিখে রাখবা, যে বাকি সবগুলাতে এটা লিখবা। আমার যদি লিখতে মনে না থাকে তোমরা লিখে দিয়ে আসবা। ঠিক আছে, 1 থেকে 4 এত ক্লিয়ার। এই ল্যাপ্টোটিনে কারো সমস্যা আছে?
কারোর কোনো সমস্যা থাকলে বলো। আমার ভয়েস শুনতে পাচ্ছ না তোমরা? জি। কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ডিরেক্ট প্রশ্ন করবা। দেখো জাইগোটিন, আমরা ল্যাপ্রোটিন শেষ করলাম, এখন দেখলাম জাইগোটিন। দেখো জাইগোটিনটা কি, যাতে তুমি মনে রাখবা জোড়া, যাতে কি মনে রাখবা জোড়া। আর হচ্ছিল এই জাইগোস শব্দের অর্থ কি জানো? এই জাইগোস শব্দের অর্থও জোড়া। জাইগোস শব্দের অর্থও কি জোড়া। তাহলে এই ধাপে আমরা সব মানে জোড়া নিয়ে আলাপ করব। ওকে, আচ্ছা এখন দেখো তোমার ক্রোমোজোম জোড়ায় জোড়ায় থাকবে। এর মধ্যে তোমার পিতা থেকে আসবে এক সেট ক্রোমোজোম, মাতা থেকে আসে এক সেট ক্রোমোজোম। এক সেট ক্রোমোজোম। ওকে, তাহলে পিতা থেকে আসলো এক সেট ক্রোমোজোম, মা থেকে আসলো এক সেট ক্রোমোজোম। এই যে এক সেট ক্রোমোজোম এক সেট ক্রোমোজোম, এই দুইটাকে তোমার এগুলাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। এগুলারে কি ক্রোমোজোম বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম। আর যেই জোড়াটা, এই জোড়াটাকে বলা হয় বাইভ্যালেন্ট। আচ্ছা দেখো তোমার ধরো কে কথা বলবা, এই তুবা, জি ভাইয়া। তোমরা কয় ভাই কয় বোন? এক ভাই এক বোন। আচ্ছা তোমার তো খুঁজতেছি। দেখো তাহলে তোমরা এক ভাই এক বোন, এখন তোমরা একে অপরের কি ভাই বোন না? জি। আচ্ছা তাহলে তোমার যদি মানে এই পিতা থেকে আসছে এক সেট ক্রোমোজোম, মাথা থেকে আসছে এক সেট ক্রোমোজোম, নাকি? এই ক্রোমোজোমগুলারে আলাদা আলাদা বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, আর হচ্ছে হলো তোমার আর দুইটারে একসাথে বলা হয় কি বলা হয় জানো? ভাই বোন। কি বলা হয়? দুইটারে একসাথে দেখো তোমার এই হোমোলোগাস ক্রোমোজোম আলাদা আলাদা, আর এই দুইটাকে একসাথে জোড়াটাকে বলা হয় ভাই বোন। কারণ তোমরা দুইজন আসছো পিতা মাতা থেকে, তোমাদের দুইজনকে ভাই বোন বলা হয় না? জি। আচ্ছা এই বলো, ভাই বোন বলতে কি আমরা একজনরে বুঝাইছি না দুইজনরে বুঝাইছি? হ্যাঁ, একজন না দুইজন। দেখো এখানে জোড়া বললাম না, জোড়া, জোড়াকে বলা হয় ভাই বোন, একটাকে তো না। মানে দুইটা ক্রোমোজোম জোড়াকে বলতেছি আমরা ভাই বোন। তাহলে কয়জনরে বোঝাইলাম? দুইজন। দুইজন। আচ্ছা এখন ক্রোমোজোম সংখ্যা যদি 10টা হয় তাহলে ভাই বোন কয়টা হবে? 5টা। ইয়েস। তাহলে এখন বুঝছো যে তাহলে তোমার হচ্ছে ভাই বোনের সংখ্যা হবে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক। ভাই বোনের সংখ্যা ইজ ইকুয়াল টু আচ্ছা এখন একটা কথা, যে আমি যে বলছি যে এটাকে ভাই বোন বলে, এটা অনেকেই বিশ্বাস করতেছে না। সত্য না মিথ্যা? সবাই বিশ্বাস করছে এটা ভাই বোন বলে, অনেকেই করতেছে না। আসলে এটা ভাই বোন বলে না, এটা বলা হয় বাইভ্যালেন্ট। ঠিক আছে, কিন্তু আমি বলি ভাই বোন। তুমি মনে রাখবা ভাই বোন দ্বারা, তোমার মনে থাকবে বেশি। এই হচ্ছিল বাইভ্যালেন্ট। একে কি বলা হয়? বাইভ্যালেন্ট বলে, নট ভাই বোন। ঠিক আছে, এটা আমি তোমার মনে রাখার জন্য ভাই বোন বলছি। বাইভ্যালেন্ট। আচ্ছা তাহলে এনে ভাই বোন না, এনে হবে বাইভ্যালেন্ট। ওকে ক্লিয়ার? এতটুকু বুঝছো না? কারো সমস্যা আছে? ইফতি বুঝছো? জি ভাইয়া। রুক্তা বুঝছো? বুঝছি। আর তামিম?
বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন হচ্ছে এই জিনিসগুলো লিখবো। আর এই যে জোড়া বাঁধা, যে জোড়া যে বাঁধতেছে, এই প্রসেসটাকে বলা হয় সিনেপসিস। সিনেপসিস। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমি তোমাদেরকে এতক্ষণ যাই বুঝাইলাম, দেখো আমরা কিনে এক্সট্রা কোনো কিছু বলছি, সব জোড়া নিয়ে কাজ করছি না। দেখো এই যে জোড়ার কথা শুরু করছিলাম, এই জোড়া দিয়েই আমরা শেষ করছি। এখন এনে যা লিখলাম তাই লিখবাম। এখন দেখো, তাহলে প্রথমে লিখবা 1 নাম্বার, এ উপপর্যায়ে মাথা ও পিতা থেকে আগত হোমোলোগাস লাইনটা সুন্দর হয় নাই, এ উপপর্যায়ে আচ্ছা দেখো, এনে হচ্ছিল তুমি এই উপপর্যায়ের কথাটা বললে জিনিসটা খারাপ দেখা যায়। আমরা হচ্ছিল ফার্স্টে হোমোলোগাস ক্রোমোজোম জিনিসটা এতক্ষণ কিন্তু আমরা কোনো জায়গায় বলি নাই, যে তোমার ফার্স্টে আগে হোমোলোগাস ক্রোমোজোমে তুমি সংজ্ঞাটা দিবা, বুঝছো? প্রথমে কি করবা, হোমোলোগাস ক্রোমোজোমে সংজ্ঞা দিবা। হোমোলোগাস ক্রোমোজোমের সংজ্ঞা কি, যে তোমার হচ্ছিল পিতা থেকে আগত এবং মা থেকে আগত ক্রোমোজোমের প্রত্যেক জোড়কে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। ওকে, তাহলে পিতা থেকে এবং হচ্ছিল মাতা থেকে আগত মাতা থেকে আগত একটি এবং পিতা থেকে আগত একটি ক্রোমোজোম নিয়ে সৃষ্ট দাঁড়াও 1 মিনিট। দাও, মাথা থেকে আগত এবং পিতা থেকে আগত একটি ক্রোমোজোম নিয়ে, মাথা থেকে আগত একটি এবং পিতা থেকে আগত একটি ক্রোমোজোম নিয়ে সৃষ্ট ক্রোমোজোম জোড়কে বলা হয় কি? হোমোলোগাস ক্রোমোজোম বলে। এতটুকু ক্লিয়ার? আমরা প্রথমে আমরা কি করলাম, হোমোলোগাস ক্রোমোজোমের সংজ্ঞা দিলাম। এখন দ্বিতীয়তে আমরা কি বলবো, আমরা দ্বিতীয়তে বলবো যে এই যে জোড়া সৃষ্টিকারী তোমার ক্রোমোজোমগুলা, এগুলোর মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে কি সৃষ্টি হয়? আকর্ষণ। এই আকর্ষণের কারণেই তো জোড় সৃষ্টি হয়। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে আকর্ষণ দেখা যায়। হোমোলোগাস ক্রোমোজোম গুলোর মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়। ওকে, তারপর লিখবা আকর্ষণের কারণে আকর্ষণ সৃষ্টি হয় না, আকর্ষণ শুরু হয়। আকর্ষণের কারণে হোমোলোগাস ক্রোমোজোমগুলো